আমাকে এত কষ্ট দিচ্ছিস তো, দাঁড়া একবার, বিয়েটা হয়ে যাক, সব সুদে আসলে তুলে নেব। আমাকে কষ্ট দিতে তোমার খুব ভালো লাগে তাই না? যখন থাকবো না তখন তুমি বুঝবে আমি তোমার জীবনে কি ছিলাম। হঠাৎ করে ম্যাডাম ওনার মোবাইলে সেভ করা আমার ছবিটায় একটা চুমু খেলেন আর বললেন, খুব ভালোবাসি তোমায়, যত কষ্টই দাও না কেন, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকেই ভালোবেসে যাব। কথাটা শোনার পর আমার মনের ভিতরে একটা উত্তেজনার ঢেউ সৃষ্টি হলো। আর সেটা হলো, কে এই ম্যাডাম? আর আমাকেই বা চিনে কিভাবে? নিজের জীবনের থেকে কেউ আমাকে এতটা ভালোবাসে? অথচ এই বিষয়টি আমার অজানা ছিল। কিন্তু ম্যাডামের সাথে আগে কখনো দেখা করেছি বলে মনে হয় না। কিন্তু উনি কে? এই প্রশ্নটা আমার মনের মধ্যে। যতক্ষণ না এর উত্তর পাবে ততক্ষণ আমি শান্তি পাবো না। তবে এই প্রশ্নগুলোর জবাব শুধু ম্যাডাম নিজেই দিতে পারে। তার কিছু না ভেবে পেছন থেকে ম্যাডামের কাঁধে হাত দিলাম। হাত রাখতে ম্যাডাম কিছুটা আটকে উঠলো। পেছন ঘুরতে আমাকে দেখতে পেল। উঠে দাঁড়ালেন উনি। চাঁদের আলোয় ওনার মুখে পড়ায় ওনার চোখের কোণে জমে থাকা পানি চিকচিক করছে। তা দেখে কিছু বলার মতো শক্তি হারিয়ে ফেললাম। ম্যাডাম নির্বাক মূর্তির মতো দাঁড়িয়ে আছেন। হঠাৎ আমার মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করতে লাগলাম। তা সহ্য করে ম্যাডামকে বললাম, এখানে কি করছেন ম্যাডাম? এমনভাবে বললাম যেন ম্যাডাম বুঝতে না পারে যে আমি তার কথা সব শুনে ফেলেছি। কিছু না বলে হু হু করে কেঁদে দিল। আর সেই সাথে আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। কি হলো? হঠাৎ এমন করছেন কেন? আমি ম্যাডামকে আলতো করে জড়িয়ে ধরলাম। কিছু বলার মতো সাহস পাচ্ছি না। ম্যাডাম এখন আমাকে জড়িয়ে ধরে আছে। উনিও কিছু বলছে না, চুপ করে আছে। কি করব আমি বুঝতে পারছি না। লেকের ধারে ঠান্ডা বাতাস বইতে লাগলো। এতে আমার শরীর আরো বেশি ঠান্ডা হয়ে গেল। এমনিতে আমার শরীরে জ্বরটা আরো বেশি হয়ে যাচ্ছে। ম্যাডামকে জড়িয়ে ধরার ফলে হাতেও ব্যথা লাগছে, কিন্তু কিছু বলতে পারছি না। হিমশীতল বাতাস দুজন নরজনের মনে এক অন্যরকম ভালোবাসা জাগ্রত করে তুলছে। ঠান্ডা বাতাসে আমিও আর নিজেকে সামলাতে পারলাম। ম্যাডামকে খুব শক্ত করে জড়িয়ে ধরলাম। ম্যাডামও পরম সুখে আমার বুকে মাথা রেখে আমাকে জড়িয়ে ধরে আছে। দুজনের মাঝে নীরবতা বিরাজ করছে। আমি ধীরে ধীরে ওনার মাঝে আসক্ত হয়ে পড়ছিলাম। হঠাৎ আমার মাথায় প্রচন্ড রকমের ব্যথা শুরু হলো। এবার আমি নিজেকে সামলাতে পারলাম। নিজেকে ম্যাডামের বাহুদুর থেকে মুক্ত করে ধীরে ধীরে মাটিতে ঢলে পড়লাম। যখন মাটিতে পুরো শুয়ে পড়লাম তখন আমি সম্পূর্ণ জ্ঞান হারাইনি। ম্যাডামের কান্নার আওয়াজ আরো দ্বিগুণ বেড়ে গেল আর বলতে লাগলো, জিসান, এই জিসান, তোমার কি হয়েছে? কথা বলছো না কেন? কথা বলো প্লিজ। হু হু করে কেঁদে দিল ম্যাডাম। তারপর আমার আর কিছু মনে নেই, জ্ঞান হারিয়ে ফেললাম। যখন আমার জ্ঞান ফিরল তখন নিজেকে একটা হোটেলে আবিষ্কার করলাম। আশেপাশে কেউ নেই। দেওয়াল ঘড়ির দিকে তাকালাম, দেখি 2টো বাজে। তা এখন একটু চিনচিন ব্যথা অনুভব করছি। বিছানা থেকে উঠতে যাব তখনই মনে হলো কেউ আমার পা জড়িয়ে রেখেছে। আধশোয়া হয়ে তাকে দেখি ম্যাডাম আমার পা জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। তা দেখে আমার মনে পড়লো কিছুক্ষণ আগের ঘটনা। যখন আমি জ্ঞান হারিয়েছিলাম তখন ম্যাডাম খুব কষ্টে ছিলেন। হয়তো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। জানি না উনি কে, কি উনার পরিচয়, আর উনি আমাকে এত ভালোবাসেন কেন। আর কিছু চিন্তা না করে আস্তে আস্তে নিজের পাটা ছাড়িয়ে নিলাম। তারপর আমি সোফায় গিয়ে বসে পড়লাম। খুব পানি তেষ্টা পেয়েছে, তাই উঠে পানি খেয়ে নিলাম। বাইরে হালকা মরুলয়ে বৃষ্টি পড়ছে। বাইরে বৃষ্টি পড়া দেখতেছি আর হাজারো চিন্তা করছি। হঠাৎ এমন মনে হলো যে কেউ আমাকে পেছন থেকে খুব শক্ত করে জড়িয়ে ধরেছে। কারো শরীরে গরম উত্তাপ আমার ঠান্ডা শরীর গরম করে দিচ্ছে। চমকে গেলাম যখন কেউ একজন বলল, কি হলো? বিছানা ছেড়ে উঠে পড়লে কেন? গলার শব্দ শুনে আমি বুঝে গেলাম এটা ম্যাম ছাড়া আর কেউ না। তাই আমি পেছন ঘুরে ম্যাডামের চোখাচোখি হলাম। কেউ কারো চোখ সরাচ্ছে না। দুজন দুজনের দিকে অপলক ভাবে তাকিয়ে আছে। ম্যাডাম তার চোখের ইশারায় কিছু বোঝাতে চায়, কিন্তু বুঝতে পারছি না ওনার চোখে এত মায়া, যে চোখে চোখ রাখলে সব ভুলে যায়। হঠাৎ খুব জোরে একটা বিদ্যুৎ চমকালো। সাথে সাথে ম্যাডাম আমাকে খুব জোরে জড়িয়ে ধরলেন। এত শক্ত করে জড়িয়ে ধরছিলেন যে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। কিন্তু আমি পারিনি ম্যাডামের বাহু বন্ধন থেকে নিজেকে ছাড়িয়ে নিতে। আমার বুকের মাঝে মুখ লুকিয়ে আছে। জানি না ওনার মনের মধ্যে কি চলছে, কিন্তু বেশিক্ষণ এভাবে থাকলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। তাই আমি ধীরে ধীরে ম্যাডামের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, ভয় পেয়েছেন নাকি? এবার ম্যাডাম নীরবতা ভেঙে বললেন, দুনিয়ার সব ভয়কে জয় করতে পারবো যদি এই বুকে আমি সারা জীবন ঠাঁই হয়। জোরে জোরে বললেন। আমি ওনার কথা শুনে থতমত খেয়ে গেলাম। এখন আর উত্তর কি দিব? তাই আমি দুষ্টুমি করে বললাম, কি বললেন আবার বলেন। আমি শুনতে পারিনি। এবার উনি নিজে থেকে আমাকে ছেড়ে দিলেন আর লজ্জা পেয়ে দৌড়ে গিয়ে বিছানার অন্যদিকে দেওয়ালের দিকে মুখ লুকিয়ে দাঁড়িয়ে রইলেন। আমি শুধু ওনার কাণ্ড দেখছি। এক তো বৃষ্টির রাত, তারপর এমন লজ্জাবতী ম্যাডাম। ওনাকে দেখে আমার মনের ভেতরে এক রোমান্টিক ঝড় বইতে শুরু করলো। আমি পুরোপুরিভাবে দুর্বল হয়ে পড়ছি। আমি কখন কিভাবে দুর্বল হয়ে পড়লাম ম্যাডামের প্রতি
তা আমার অজানা। আমি আর মাথা খাটালাম না, সোফায় গিয়ে বসে পড়লাম। আর একটু আগে ম্যাডাম আমাকে যেভাবে বাচ্চাদের মতো জড়িয়ে ধরেছিল তা ভেবে অজান্তেই নিজের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। এমন সময় ম্যাডাম আমার সামনে এসে দাঁড়ালেন আর মিষ্টি করে বললেন, এইভাবে মুখ লুকিয়ে হাসছো কেন? কোথায় হাসলাম? আমি তো কিছু বলার আগে ম্যাডাম আমাকে ধমক দিয়ে বললেন, চুপ, লুচ্চা ছেলে কোথাকার। বেশি কথা বললে কিন্তু মারতে মারতে সোজা করে দেবো। কিছুটা চমকে গেলাম। সোফা থেকে উঠে বললাম, কি করলাম ম্যাডাম? আপনি তো আমাকে জড়িয়ে ধরলেন। ওই চুপ, বেশি কথা বলবি না কিন্তু, বলে দিলাম। আমি চুপ মেরে গেলাম। আমি বুঝতে পারিনি ম্যাডামের রহস্যটা কি। আজব ম্যাডাম একটা, কখনো তুই তোকারি করে বলে, আবার কখনো আমি তুমি, না জানি কখন আবার আপনি করে বলে, আল্লাহই জানে। এমন সময় ম্যাডাম আমার হাত ধরে ফেললেন। শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে, আর এত রাতে মেডিসিন পাবো না। কিছু লাগবে না ম্যাডাম, এমনি ঠিক হয়ে যাবে। কিচ্ছু লাগবে না। তোমাকে কে বললো? বেশি কথা বলো কেন? চুপচাপ থাকবে। ওকে। এরপর ম্যাডাম আমার হাত ধরে নিয়ে গেলেন বিছানার সামনে। এখানে শুয়ে পড়ো তো, আমি তোমার মাথায় জলপটি দিয়ে দিচ্ছি। না ম্যাডাম, কিছু করা লাগবে না। চুপ, যা বলছি তাই কর। চুপচাপ এখানে শো বলছি। কি আর করা, ওনার কথা মতো শুয়ে পড়লাম। উনি আমার মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছেন। খুব ভালো লাগছিল তখন। এবার বেশ কিছুক্ষণ যেতেই আমি হারিয়ে গেলাম ঘুমের দেশে। সকালে মিষ্টি রোদে জানালা দিয়ে আমার মুখে এসে পড়তে আমার ঘুম ভেঙে গেল। তারপর যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ঘুম ভাঙতে বুকের উপর কিছুটা চাপ অনুভব করলাম। যে দেখি ম্যাডাম আমার বুকের উপর শুয়ে আছে। অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে রইল। উনি কখন আমার বুকের উপর শুলেন আমি বুঝতেই পারিনি। ম্যাডাম গভীর ঘুমে আছে। কি করব বুঝতে পারছি। হালকা একটু নড়ে কোনো মতে ম্যাডামকে শুয়ে দিলাম পাশের বালিশে। সাথে সাথে আমি উঠে পড়লাম বিছানা থেকে। তারপর একটু ফ্রেশ হয়ে নিলাম। এখন শরীরে একটুও জ্বর নেই। রাতে ম্যাডাম খুব ভালো জলপট্টি লাগিয়েছে। জ্বর সব উধাও হয়ে গেছে। ফ্রেশ হয়ে বেরিয়ে দেখি ম্যাডাম বিছানায় নেই। চমকে গেলাম কিছুটা। কোথায় গেলেন উনি? হঠাৎ কিচেনের দিকে চোখ পড়তে দেখি একটা আকাশি রঙের বোরকার সাদা রঙের হিজাব পরা কেউ সেখানে দাঁড়িয়ে আছে। বুঝতে পারলাম ওটাই ম্যাডাম। তাই ওনার সামনে গেলাম। ওনার সামনে গিয়ে দাঁড়াতেই ম্যাডাম বললেন, তুমি উঠে পড়েছো? আমাকে একটু ডাকবা না? কেন? কেন মানে? নাস্তা তৈরি করতে হবে না? ও, এখন তুমি যাও, টেবিলে গিয়ে বসো, আমি তোমার জন্য খাবার রেডি করে আনছি। আমি কিছু না বলে মাথা ঝুঁকিয়ে চলে গেলাম। গিয়ে টেবিলে বসে পড়লাম। ম্যাডাম খাবার নিয়ে এসে আমার পাশে চেয়ার টেনে বসে পড়লেন। আর আচমকা আমার কপালে হাত দিলেন আর বললেন, দেখি দেখি, জ্বর আর আছে কিনা। না, আর নেই। এখন শরীর কেমন লাগছে? খুব ভালো। তারপর ম্যাডাম নিজ হাতে আমাকে খাইয়ে দিলেন, কারণ আমার হাতে ব্যান্ডেজ। তারপর খাওয়া দাওয়া শেষে ম্যাডাম আমাকে বললেন, এই শোনো, আজকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আজকে সারা দিন তুমি আমার সাথে থাকো, কোথাও যাবে না, বলে দিলাম। সারপ্রাইজ কি? সেটা পরেই জানতে পারবে। আর আজকে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, বুঝেছো? হুম। তারপর আর কোনো কথা বললাম না। তারপর আমি আর ম্যাডাম স্যারদের ওইখানে গেলাম। গিয়ে দেখি সবাই নাস্তা করছে। যতটুকু জানতে পারলাম আজকে নাকি এখানে শেষ দিন। আগামীকাল সবাই চলে যাব এখান থেকে। যাক, ভালোই হবে। কারণ এই পিকনিকটা আমার জন্য তেমন একটা আনন্দের হলো না। কিছুক্ষণ পর মিমি আমার সামনে এসে দাঁড়ালো। আজকে মিমির চেহারায় অন্যরকম একটা আনন্দের ছাপ দেখা যাচ্ছে, কিন্তু কেন তা আমার অজানা। আর মিমি হেসে হেসে আমাকে জিজ্ঞেস করলো, এই, তুমি ব্রেকফাস্ট করছো? হুম, এইমাত্র করে এলাম। ভালো করছো। আচ্ছা, আমরা যে কালকে এখান থেকে চলে যাচ্ছি, তুমি কি তা জানো? হ্যাঁ, এই সবে মাত্র জানতে পারলাম। ভালো, আমি তোমার জন্য একটা সারপ্রাইজ গিফট রাখছি। চুপ করে রইলাম। ভাবছি আজকে কি কোনো স্পেশাল দিন নাকি? যার সাথে কথা বলছি সেই আমার জন্য সারপ্রাইজ রাখে। আমার সময় মিমি বলল, এই কি হলো, কি ভাবছো? কিছু না। কি সারপ্রাইজ সেটা দেখাও তো। সেটা এখানে নয়, ঢাকাতে গিয়ে দিব। ও আচ্ছা। আর কথা বাড়ালাম না, কারণ মিমির সাথে কথা বললে অন্যরকম একটা ফিলিংস জাগে। পিচি মেয়েটি কবে জানি আমাকে তার ফাঁদে ফেলে কে জানে। হঠাৎ কে জানি আমার বাম হাতটা ধরে ঘুরিয়ে আমাকে ঠাস করে একটা চড় মারে। খুব জোরে চড়টা মেরেছে। চিনচিন ব্যথা করছে। সামনের দিকে তাকিয়ে দেখি ম্যাডাম রাগের লুক নিয়ে তাকিয়ে আছেন। এখন আমি বুঝতে পেরেছি ম্যাডাম আমাকে এত কেন মারে। মিমির সাথে কথা বললেই ওনার ভয় হয়, যদি আমি মিমির প্রেমে পড়ে যাই। এই ভয়ের জন্য বুঝি ম্যাডাম আমাকে মিমির সাথে কথা বলতে বারবার বাধা দেয়। আমি মিমির দিকে তাকিয়ে দেখি সে মাথা নিচু করে আছে। ম্যাডামের চোখে চোখ পড়তেই আমি মাথা নামিয়ে ফেলি, কারণ উনি খুব রেগে আছেন। তা আমি দেখলেই বুঝতে পারি এখানে বেশিক্ষণ থাকলে মান সম্মান নিয়ে টানাটানি পড়তে পারে। তাই আমি ম্যাডামকে কিছু বলতে যাচ্ছিলাম, তার আগে ম্যাডাম আমার হাত ধরে বলল, চলো।
আমি ভয়ে ভয়ে বললাম, কোথায়? ম্যাডাম কিছু না বলে আমার দিকে তাকিয়েছিল। এতে আমার ভয়ে যান যায় যায় অবস্থা। ম্যাডাম আমার হাত ধরে টানতে টানতে মিমির সামনে থেকে নিয়ে এলেন একটা গাছের আড়ালে। ম্যাডাম আমাকে গাছের সাথে ধাক্কা দিয়ে লাগিয়ে দিলেন। ভয় আমার হাত পা কাঁপে শুরু হয়ে গেল। না জানি না এখন আবার কি হবে। আমতা করছিলাম, হঠাৎ করে ম্যাডাম আমার গালে একটা চুমু বসিয়ে দিলেন। আমি মেরে গেলাম। উনি আমার দিকে এক নজরে তাকিয়েছিলেন, আর আমি ওনার দিকে লজ্জায় তাকাতে পারছিলাম না। যদি কেউ দেখে তাহলে আমার 12টা বাজিয়ে ফেলতো। ম্যাডাম তো মেয়ে মানুষ, আমাকে ফাঁসি দিতে পারে, কারণ এখানে মানুষ মেয়েদের বেশি বিশ্বাস করে। ম্যাডাম দেখি এখনো আমার দিকে এক নজরে তাকিয়ে আছে। আমি বললাম, এটা করলেন কেন ম্যাডাম? এমনি করেছি, তোমার কোনো প্রবলেম? গালটা আমার, আর আপনি কিস করবেন বিনা অনুমতিতে? প্রবলেম তো হবারই কথা। ওই কুত্তা, কি বললি? তোর কাছে অনুমতি নিতে হবে? থাপ্পড় দিয়ে তোর সব দাঁত ফালাই দেব। কিরে চুপ করে আছিস যে? কি বলবো? কিছু বলতে গেলে তো মারেন খালি। তো কিছু বলতে হবে না, চল আমার সাথে। ডাক্তারের কাছে যেতে হবে তোর চেক আপ করানোর জন্য। আচ্ছা চলো। তারপর আমি আর ম্যাডাম রিক্সাতে বসলাম। ম্যাডাম আমার গা ঘেঁষে বসলেন, আর আমার হাত ধরে কাঁধে মাথা রেখে বসে রইলেন। বেশ কিছুক্ষণ পর ম্যাডাম আমার গালে হাত দিয়ে বললেন, জ্বরটা খুব জোরে লেগেছে তাই না? ম্যাডামের কোমর হাতের স্পর্শে আমি শিহরিত হয়ে উঠি। মন চাচ্ছিল ওনাকে জড়িয়ে ধরি, তবে ওটা করার সাহস আমার নেই। তাই আমি হেসে বললাম, না। আসলে আমি রাগের মাথায় কখন কি করে বসি নিজেও জানি না। প্লিজ তুমি রাগ করো না। জ্বর দেওয়াতে আমি কোনো কষ্ট পাইনি। কষ্টটা একটাই, যে আমি কোনোদিনও বিয়ে করতে পারবো না। মানে কি বলছো এসব? মানে এক গালে চুমু খেলে বিয়ে হয় না। আপনার জন্য কি আমার কোনোদিনও বিয়ে হবে না? আরে না, এসব কথা সব বুঝো। তোমার বিয়ে হবে আমার। বলতে গিয়েও থেমে গেলেন। তাই আমি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম, কি আপনি কি বলতে গিয়ে থেমে গেলেন কেন? কিছু না, চুপ। আমি রাগ দেখে মুখ অন্য পাশে ঘুরিয়ে নিলাম। ম্যাডাম তা দেখে আমার অন্য গালেও একটা চুমু খেলেন। এরা দেখে আমি চোখ বড় বড় করে তাকিয়ে রইলাম। এটা কি করলেন আপনি? তুই যে বললি এক গালে চুমু দিলে বিয়ে হয় না, তাই ওটাতেও দিলাম। কিভাবে দেয়? তো কিভাবে দেয় শুনি? আমি যেভাবে পারি সেভাবেই দিব। আমি শিখিয়ে দিই। একটা লাথি দিয়ে রিক্সা থেকে ফেলে দিব বলে দিলাম। আমি আর কিছু বললাম না। একটু পর রিক্সা থেকে নেমে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার আমার হাতের ব্যান্ডেজ খুলে দিয়েছে, আর আমার নাকি কোনো প্রবলেম হবে না। আমি আগের মতো সব কিছু করতে পারবো। তারপর ডাক্তারের ওখান থেকে বেরিয়ে ফুটপাত দিয়ে হাঁটছি। ম্যাডামকে জিজ্ঞেস করলাম, এবার কোথায় যাবেন? আমার এক বান্ধবীর বাসায়। আমি কোনো আপত্তি করলাম না। তারপর ম্যাডাম আর আমি নানা বিষয় নিয়ে কথা বলছি। আমরা কিছু খানিক পরে একটা বাড়ির সামনে এসে দাঁড়ালাম। বাড়িটা খুব সুন্দর ও বড় বটে, একটা বিদেশি রিসোর্টের মতো। আমি ম্যাডামকে বললাম, আপনি তো বলেছেন আমাকে সারপ্রাইজ দিবেন, তাহলে কি এটাই আপনার সারপ্রাইজ? ধুর বোকা, এটা তো আমার বান্ধবীর বাড়ি। সারপ্রাইজ তাকে রাতে দিব। ও আচ্ছা। চলো ভিতরে যাই। তারপর ভিতরে চলে গেলাম। ভিতরে গিয়ে আমার তো টাসকি খাওয়ার মতো অবস্থা। এখানে এত ছেলে আর মেয়ে কি করছে? সবার পরনে শার্ট প্যান্ট, কেউ কেউ দামি দামি কোট পরেছে, সবার হাতে জুস আর আজে বাজে পানীয় জিনিস। তা সাধারণত আজকালকার ছেলেদের হাতে নাইট ক্লাবে দেখা যায়। হঠাৎ করে একটি মেয়ে আমাদের দিকে দৌড়ে আসছে। পরনে তার গোলাপি রঙের লেহেঙ্গা, দেখতে রাজকন্যার মতো। সে আমাদের সামনে আসলো আর আমার গাল টেনে ধরে বলল, হাউ সুইট দুলা ভাই। কথাটা শোনার পর সাথে সাথে চমকে উঠলাম। আকাশ থেকে পড়লাম মনে হয়। অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলাম। কি বলছে মেয়েটা? আমি নাকি তার দুলা ভাই? মনে হয় মেয়েটির মাথায় সমস্যা আছে। ম্যাডামের দিকে একটু তাকিয়ে বুঝতে পারলাম ম্যাডাম মেয়েটাকে চোখের ইশারায় কি জানি বলছে, কিছু বুঝতে পারলাম না। তার আগে মেয়েটি আবার বলল, আপু তুই এই ছেলেটাকে কোথায় পেলি রে? ইস, তোর আগে যদি আমার সাথে দেখা হতো তাহলে আমি নিজেই লাইন মারতাম। ইস, কি সুইট দেখতে রে। কথাটা শুনে বুঝতে পারলাম ম্যাডামের ছোট বোন হয়তো। ছোট হলে কি হবে, একেবারে পাকা বুড়ি একটা। নিজেকে কেমন জানি হিরো হিরো মনে হতে লাগলো। এই প্রথম কোনো মেয়ে আমাকে সুইট বলল। জানি না সত্যি কথা বলছে নাকি পাম মারছে। এসব ভেবে নিজের অজান্তে আমার মুখে হাসি ফুটে উঠল। হাসি থামিয়ে যে মেয়েটিকে কিছু বলতে যাবো, ঠিক তখনই মাঝখান থেকে ম্যাডাম বললেন, তুই চুপ থাকবি? বেশি পাকা হয়ে গেছিস তাই না? দাঁড়া, তোর আপুর কাছে নালিশ করব তোর নামে। কোথায় তোর আপু? ওকে দেখতে পাচ্ছি না যে। আপু এখনো রুমে আছে, রেডি হচ্ছে, যাও সেখানে।
আমি ততক্ষণে দুলাভাইয়ের সাথে আলাপ করি। আচ্ছা কর, জিসান আসো, ভেতরে আসো। মাথা নাড়ালাম। কি হচ্ছে এসব আমার সাথে? আমি কিছুই বুঝতে পারছি না। মনে মনে বললাম, তার মধ্যে মেয়েটি আবার বললো, সে দুলাভাই আসেন, ভিতরে আসেন। কথাটা বলতে বলতে আমার হাত ধরে বসলো। আমি কিছু বললাম না। পিচ্ছি মেয়ে তো তাই। ম্যাডামকে দেখলাম সিঁড়ি বেয়ে উপরে যেতে 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 বেশ কয়েকবার আমার দিকে তাকাচ্ছিল, কিন্তু আমি তেমন ভাবে তাকাই। অতঃপর মেয়েটি আমাকে একটি সোফায় এনে বসালো আর বক বক করতে লাগলো। আমি এখনো বুঝে উঠতে পারলাম না মেয়েটি ম্যাডামের কি হয়। এমন সময় মেয়েটি বলল, আচ্ছা দুলাভাই, আপুর সাথে তোমার কোথায় দেখা হয়েছিল আর কিভাবে পরিচয় হয়েছিল বলো না প্লিজ প্লিজ। কথাটা শুনে হেসে উঠলাম। আমি তো ম্যাডামকে ঠিক করে দেখতেই পারলাম না, তো কিভাবে বলবো? তাই আমি তাকে বললাম, তোমার আপুর সাথে আমার প্রথম দেখা হয় স্কুলে, আর সেখান থেকেই পরিচয়। মানে ছোটকাল থেকে তোমাদের এইসব চলছে? এসব মানে? এই যে লুকিয়ে লুকিয়ে সবার চোখ ফাঁকি দিয়ে লুতুপুতু প্রেম করছো। আমি বুঝতে পারলাম মেয়েটি একটু বেশি বুঝে, তাই মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। কথা বলতে বলতে জানতে পারলাম ম্যাডাম ওর বোনের খুব ভালো বন্ধু, আর আজকে ওর আপুর জন্মদিন, তাই বাড়িতে এত মানুষ। কিছুক্ষণ পর ম্যাডাম এলেন, সাথে একটা মেয়েও আছে। এটি সাদা ড্রেস পরেছিল, দেখতে একদম সাদা পরীর মতো। দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এলো। তারপর কেক কাটা হলো। ম্যাডাম তার বান্ধবীর সাথে কথা বলছে। আমি জানি না ওরা কি বলছে। আমি ওদের থেকে দূরে দাঁড়িয়েছিলাম, তাই ওদের কথা শুনতে পাইনি। অবশেষে ম্যাডাম ও তার বান্ধবী আমার সামনে এলো। মেয়েটির চোখে মুখে কেমন একটা আপসেট আপসেট ভাব দেখা যাচ্ছে। বুঝতে পারলাম ম্যাডাম এখন চলে যাবে। তাই ম্যাডামের বান্ধবীর নাম রিয়া। রিয়া আমাকে বলল, এই যে মিস্টার জিসান সাহেব, আমার বান্ধবী কিন্তু আপনাকে চোখে হারায়। ওকে একদম কষ্ট দিবেন না। যদি কখনো শুনি ওকে কষ্ট দিয়েছেন, তো আপনার কপালে খারাপই আছে, এই বললাম। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম, কারণ আমিও যে ম্যাডামকে ভালোবেসে ফেলেছি। তা আমি জানি ম্যাডামও আমাকে ভালোবাসে, তাই আমাকে অন্য মেয়েদের সাথে কথা বলে সহ্য করতে পারে না। তখন ম্যাডাম আর আমি বিদায় নিলাম সেখান থেকে। ম্যাডাম কিছুটা চুপচাপ রয়েছে। হয়তো এতদিন পর ওর বান্ধবীর সাথে দেখা হলো, আর ছেড়ে যেতে একটু কষ্ট তো হবেই। ম্যাডামের এই নীরবতা আমি একদম সহ্য করতে পারছি না। এই ম্যাডামকে খুশি করার জন্য কথা বলতে লাগে। আচ্ছা ম্যাডাম, এখন আমরা কোথায় যাচ্ছি? নদীর পাড়ে কেন ম্যাডাম, সেখানে গিয়ে কি করবে? আছে, যাই, তারপর দেখতে পাবে। আর জানো রিয়া, আর আমি দুজন নদীর পাড়ে খুব ঘোরাঘুরি করতাম। আজ 3 মাস পর রিয়ার সাথে দেখা। আমি বুঝতে পারলাম ম্যাডামের মনের অবস্থা ভালো নয়, হয়তো নদীর পাড়ে গেলে ভালো হবে। হঠাৎ করে মনে পড়লো ম্যাডাম সেই সারপ্রাইজের কথা, কিন্তু কখন দেবে? ম্যাডাম কি ওনার সারপ্রাইজের কথা ভুলে গেছেন নাকি? ওনাকে কি মনে করিয়ে দিব কথাটা? না, এখন না। তাই চুপচাপ ওনার পাশে হাঁটতে লাগলাম। কিছুক্ষণ পরে খুব বড় সুন্দর নদীর পাড়ে এলাম। নদীর পানিতে চাঁদের আলো পড়ে ছলছল করছে। তারপর আমি আর ম্যাডাম নদীর পাশে বসে পড়লাম। ম্যাডাম আমার কাছে মাথা দিয়ে বসে রইলেন। হালকা মৃদু বাতাসে দুজনের মনের মধ্যে উথাল পাথাল ঢেউ উঠছে। তাই আমি ম্যাডামের হাতটা শক্ত করে ধরলাম। হয়তো ম্যাডাম বুঝতে পেরেছে আমিও তাকে ভালোবাসি, কিন্তু কেউ কাউকে বলতে পারছি না। কিন্তু আর যাই হোক, আমি আমার মনের কথা ম্যাডামকে কোনোদিনও খুলে বলবো না। উনি যদি নিজে থেকে বুঝতে পারে তাহলে ভালো, নাহলে সম্পর্কটা অপ্রকাশিত রয়ে যাবে। হ্যাঁ, আমি রিয়েল লাইফেও এমন কাউকে আমার মনের কথা খুলে বলতে পারি না। আর সেদিন দুজন দুদিকে রব, কিন্তু এমনটা আমি মন থেকে কোনোদিনও চাইবো না। কিছুক্ষণ পর ম্যাডামের গলার আওয়াজ শুনে বাস্তবে ফিরলাম। আচ্ছা জিসান, যদি সময়টা এখানে থমকে যেত তাহলে কত ভালো হতো, তাই না? খুব সুন্দর মুহূর্ত, যা আমি কখনো ভুলতে পারবো না। আমাকে তো একদিন ঠিকই ভুলে যাবে। কেন ম্যাডাম, এমনটা কেন বললেন? বারে, আমি তোমার কে হই যে তুমি আমাকে মনে রাখবে? এত মায়াবী অভিমান ও আবেগ আদর মিশ্রিত কণ্ঠে কথাগুলো বলছে যে আমার হৃদয় ভেঙে চুরে একাকার হয়ে যাচ্ছে। আমার কান্না চলে আসতেছে। মনের মানুষ মনেই থাকে, তাকে কখনো ভোলা যায় না। মানে কিছু না। বুঝিয়ে বলো। আপনি তার অবুঝ নন যে বলে বোঝাতে হবে। প্লিজ জিসান, বুঝিয়ে বলো। আমি আর পারছি না এই দূরত্ব সহ্য করতে। দূরত্ব যদি সহ্য না করতে পারেন তাহলে কাছে যাওয়ার চেষ্টা করেন। হয়তো সেই মানুষটা আপনাকে কাছে যায়, নিজের করে পেতে চায়। কিন্তু আমি বুঝবো কি করে সেই মানুষটা সত্যি আমাকে চায়? মনের কথাটা একবার খুলে বলে দেখতেই পারে। যদি সে রাজি না হয়? হতেও পারে, বলে দেখেন না একবার।
তাই? আচ্ছা ওয়েট। এই কথা বলে ম্যাডাম ওনার ব্যাগ থেকে একটা ছোট বক্স বের করল, খুব সুন্দর করে প্যাক করা। উনি সেটা আমার হাতে ধরিয়ে দিল। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। এখন হয়তো ম্যাডাম ওনার বোনের কথা বলতে চায়, কিন্তু সেই কথা না বলে বক্স ধরিয়ে দিল। তাই ম্যাডামকে জিজ্ঞেস করলাম, এটা কি? এটা হলো আমার সুখ ও দুঃখের চাবিকাঠি। মানে? মানে এটার উপরে নির্ভর করছে সে কি আমাকে গ্রহণ করবে নাকি দূরে ঠেলে দিবে। ও আচ্ছা, এটা কি আমি খুলতে পারি? সেটা তোমার ইচ্ছা। তারপর আর কিছু না বলে বক্সটা খুললাম। তার মধ্যে সবার উপরে ছোট একটা কার্ড রয়েছে। কার্ডটা আগে নিলাম। তার মধ্যে খুব সুন্দর করে লেখা রয়েছে, আই লাভ ইউ। সাথে সাথে ম্যাডামের দিকে তাকালাম। ম্যাডাম সাথে সাথে লজ্জায় মুখ অন্যদিকে ঘুরল। ম্যাডামের এই লজ্জা মাখা মুখ দেখার জন্য আমার মন খুব উতলা হয়ে রয়েছে। জানি না কবে সেই সৌভাগ্য হবে আমার, কিন্তু খুব তাড়াতাড়ি সেটা হবে। তারপর বক্সটার ভিতরে আরও কিছু জিনিস রয়েছে। সেটা হলো রূপোর তৈরি একটা ব্রেসলেট। দেখে বোঝা যায় খাঁটি রূপা দিয়ে তৈরি হয়েছে। আর তার মধ্যে খোদাই করা আছে JN। বুঝলাম জে দিয়ে আমার নাম, কিন্তু এন দিয়ে কার নাম? তাই ম্যাডামকে জিজ্ঞেস করলাম, জে এর মানে বুঝলাম, কিন্তু এন এর মানে কি? যদি দয়া করে একটু বুঝিয়ে বলতেন। বুদ্ধু, এন দিয়ে আমার নাম হয়, এন মানে নীলা। তাহলে তোমার নাম নীলা? সরি। ওই সরি কেন? না মানে ভুল করে তুমি বলে ফেলেছি তাই। আচ্ছা এখন আমার উত্তরটা চাই। এখনই চাই নাকি? হ্যাঁ, কথাটা বলতে কেমন জানি ফিল হচ্ছে, একটু লজ্জা লাগছে। তাই মাথা নিচু করে ভাবছি এখন কিভাবে এর মধ্যে ম্যাডাম বলে উঠলো। কিরে বলিস না কেন? কথাটা শুনে বুঝে গেলাম ম্যাডাম এখন রেখে যাচ্ছে। বেশিক্ষণ চুপ করে থাকলে বিপদ এসে হাজির হবে। তাই ম্যাডামকে বললাম, এখন না বললে হয় না? না হয় না, এখন বল। আচ্ছা, যদি রাজি না হয় তাহলে? তাহলে তোকে মেরে এখানেই পুঁতে রেখে দিব। ওরে বাবারে, না থাক, আমি রাজি। আমি কেন, আমার 14 গোষ্ঠীও রাজি। গুড বয়। এবার লক্ষ্মী ছেলের মতো কথাটা বলে ফেলো। কোনটা? কোনটা মানে? একটা থাপ্পড় মারলে বুঝতে পারবি কোনটার কথা বলছি। না থাক, বলছি। অবশেষে ঠিক করে নিলাম কথাটা বলে দিই। তাই মাথা নিচু করেই বলে দিলাম, আই লাভ ইউ। বলেই সাথে সাথে মুখ ঘুরিয়ে নিলাম, আর সেটা ম্যাডামের নজরে আয়। তাই তিনি সাথে সাথে বলে উঠলেন, ওই ওই, মুখ ঘুরিয়ে নিলে কেন? শরমে। ইস, কি শরম রে। যেখানে আমার শরম লাগার কথা সেখানে ওনার শরম লাগছে। ঢং। তাই। হঠাৎ করে ম্যাডাম আমাকে জড়িয়ে ধরলেন। ওনার শরীরের উষ্ণতা আমি অনুভব করতে পারছিলাম। ওনার উষ্ণ গরম নিঃশ্বাস আমার বুকে পড়ছিল, তা আমি বেশ বুঝতে পারছিলাম। ধীরে ধীরে ম্যাডাম আমাকে তার নেশায় ডুবতে বাধ্য করলো। আমি আর পারলাম না, তাই ওনাকে জড়িয়ে ধরলাম। পরম ভালোবাসায় ওনাকে আমার বুকের সাথে চেপে ধরলাম। কিছুক্ষণ এভাবেই ম্যাডাম আমার বুকে মুখ লুকিয়ে রাখলেন। ডুবে রইলাম কল্পনার রাজ্যে। ভাবিনি কোনোদিনও যাকে প্রথম দেখে ক্রাশ খেলাম সে আমাকে ভালোবাসে। আজ আমি ভীষণ খুশি এটা ভেবে যে কেউ তো আমাকে ভালোবাসে। হঠাৎ করে নীলা ম্যাডাম বললেন, এই জিতান, আমাকে বিয়ে করবে কবে? ম্যাডাম বুকের মধ্যে লুকিয়ে কথাটা বললেন। কথাটা শুনে একটু হেসে বললাম, মনে হচ্ছে ম্যাডামের খুব তাড়া। তারা তো থাকবেই। কখন না জানি আমার এই কলিজাকে কেউ কেড়ে নিয়ে যায়। খুব ভয় হয়, সবসময় ভয়ে ভয়ে থাকতে হয়। ম্যাডাম বুকের মধ্যে থেকে মাথাটা তুললেন। আমি বললাম, ভয় নেই, আমি কখনো কারো কাছে যাব। এ ব্যাপারে আপনি একেবারে নিশ্চিন্ত থাকতে পারেন। হঠাৎ ম্যাডাম আমার মুখে আঙ্গুল দিয়ে বললেন, চুপ। আর আপনি করে বলবে না, তুমি করে বলবে। ঠিক আছে, কিন্তু স্কুলে কি বলে ডাকবো তাহলে? তখন ম্যাডাম বলে ডাকবে, আর যখন তুমি আর আমি থাকবো তখন তুমি করে বলবা, কেমন? আচ্ছা, বলবো। আর হ্যাঁ, কখনো আমি ছাড়া অন্য কোনো মেয়ের সাথে কথা বলবে না, ওকে? ওকে। মিমির থেকে দূরে দূরে থাকবা। ওকে। প্রতিদিন আমাকে রিকশায় করে ঘোরাবা। ওকে। আমি কষ্ট পাই এমন কোনো কাজ কখনো করবে না। কিন্তু আমি কিভাবে বুঝবো যে তুমি আমার কোন কাজে কষ্ট পাও বা পাবে? সেটা ধীরে ধীরে জানতে পারবে। ঠিক আছে, আমি না তোমাকে একটিবার দেখতে চাই। এখন না, বিয়ের পর। এখন দেখলে কি হবে? কিছু না, আমি তো দেখতে কালো। তুমি আমাকে এখনই দেখলে পালিয়ে যাবে। ডাহা মিথ্যা কথা। তাই আগে বিয়ে করব, তারপর তুমি আমাকে দেখবে। তখন আর চাইলেও কেউ তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না আল্লাহ ছাড়া। আর তুমিও কোথাও পালাতে পারবে না, বুঝছো বাবু? দূর যাও, তোমার সাথে আর কথাই বলবো না বলে সেখান থেকে উঠে চলে যেতে চাই। ম্যাডাম আমার হাত ধরে আবার বসে দিলেন আর শক্ত করে জড়িয়ে ধরলেন।
এত শক্ত করে জড়িয়ে ধরলেন যে আমি নড়াচড়া করতে পারছিলাম না। কিছুক্ষণ পর কান্নার গুনগুন শব্দ শুনতে পেলাম। ম্যাডামের দিকে তাকিয়ে দেখি ম্যাডাম বুকের মধ্যে মুখ লুকিয়ে লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আমি ওনার কান্না একদম সহ্য করতে পারি না। কেন জানি না, উনি কাঁদলে আমার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে উঠে, আর রাগ করে থাকতে পারলাম। ওনার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম, এই কি হয়েছে, কাঁদছো কেন? তুমি আমাকে সত্যিই ভালোবাসো তো? বড্ড বেশি ভালোবাসি তোমায়, বিশ্বাস করো। আমাকে দেখার পর এরকম ভাবে ভালোবাসবে নাকি আমাকে অবহেলা করবে? এসব কি বলছো? অবহেলা করবো কেন? তুমি দেখতে যেমনই হও না কেন, আমি তোমাকে ভালোবাসি। আর তোমার প্রতি আমার ভালোবাসা কোনোদিনও একটুও কমবে না, দেখে নিও। সত্যি? 3 সত্যি ম্যাডাম। ম্যাডাম আমার বুকের মধ্যে থেকে মাথা তুলে বললেন, আচ্ছা আমার কপালে একটা চুমু দাও। কেন? আহা, এত কথা বলো কেন? যা করতে বলেছি তাই করো। তারপর আর কোনো আপত্তি করলাম না। ওনার বোরকা পরিহিত কপালে আলতো করে একটা চুমু খেলাম আর বললাম, হয়েছে ম্যাডাম? জি হয়েছে। এই, তোমার গালে কি হয়েছে? ওই কোন গালে শুনি? হঠাৎ করে ম্যাডাম আমার গালটা ডান পাশে করে হুট করে একটা চুমু দিয়ে বসলেন। আমি তো বোকা বনে গেলাম। ম্যাডাম লজ্জায় আমার বুকে মুখ লুকালো। তা দেখে আমি হেসে হেসে বললাম, এই তুমি আমার অনুমতি ছাড়া আমার গালে কিস করো কেন? অনুমতি নিতে হবে কেন? এটা তো আমার অধিকার। ও তাই বুঝি? তাহলে আমার গালে কিস করি, এটাও তো আমার অধিকার। না না জিসান, এমনটা করো না, তাহলে কিন্তু আমি এখান থেকে চলে যাব। থাক, যেতে হবে। এটার বদলা আমি বিয়ের পর নেব। হ্যাঁ তাই কইরো, তবে সুদে আসলেও লাভ পাবে। এই বলে ম্যাডাম আমাকে জড়িয়ে ধরলেন। আমি তাকে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ পর কেন জানি মনে হচ্ছে আমার কানের লতি ধরে কেউ টানছে। বেশ ব্যথা অনুভব করছি, কিছু বুঝতে পারছি না। হঠাৎ ম্যাডাম আমাকে ছেড়ে দিয়ে একপাশে দাঁড়িয়ে গেল। অবাক হয়ে যায়। তাই আমি উঠে পিছনে তাকাতে আমার চোখ কপালে উঠে যায়। ভয়ে ভয়ে কাঁপাকাঁপি করতে লাগলাম। এই হালকা ঠান্ডা বাতাসে আমার ঘাম ছুটতে লাগলো। এখন শুধু পালানোর জন্য রাস্তা করছিলাম। মন বলছে এই দৌড়ে পালে, কিন্তু এখন আর কোনো উপায় নেই, কারণ আমার সামনে দাঁড়িয়ে আছে আমার বাবা আর মা। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, কিছু বলার সাহস পাচ্ছি না। কিভাবে বলবো আমি? তখন আম্মু বলল, এখনই এত প্রেম, বিয়ের পর আবার পর করে দেবি না তো আমাদের? তারপর আব্বু বলল, আরে না, ও আমার ছেলে এরকম কাজও করতেই পারে না। হ্যাঁ, তোমার ছেলে তোমার মতো লুকিয়ে লুকিয়ে প্রেম করে। তারপর আব্বু ম্যাডামের সামনে গেলেন আর বললেন, এমনিতে একটা ইমানদার বৌমা চাই আমার। আমাদের এই বিয়েতে কোনো আপত্তি নাই, কি বলো? ঠিকই বলেছো, আমাদের ছেলের কপাল ভালো যে এরকম একটা মেয়ে তার জীবন সঙ্গী হতে যাচ্ছে। আব্বু আমার কথা শুনে নিজের অজান্তে হেসে ফেললাম, কিন্তু তাদের বুঝতে দিলাম না। মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, আর চোখে তাকিয়ে দেখি ম্যাডাম আম্মুর পা ধরে সালাম করলো। তারপর আব্বুকেও একইভাবে সালাম করলো। তারপর ম্যাডাম আমার পাশে দাঁড়িয়ে পড়লো। তা দেখে আব্বু বলল, বাহ, দুজনে কি সুন্দর বানিয়েছে। ঠিক বলেছো, খুব মানিয়েছে ওদের। আমি চুপ করে আছি তখন। আমি অবাক হয়ে গেলাম এটা ভেবে যে তারা ম্যাডামের নাম, ঠিকানা ও পরিচয় না জেনে তাকে মেনে নিল। এটা কি করে সম্ভব? ওরা কি ম্যাডামকে আগে থেকে চিনতো, নাকি অন্য কিছু? ম্যাডামকে কি আগে দেখেছেন? তাহলে বললো কি করে যে আমাদের দুজনকে মানিয়েছে? ম্যাডাম তখনও বোরকা পরেছিলেন। তারা একটিবারও বললেন না ম্যাডামকে দেখার কথা। তাহলে সত্যি ওনার ম্যাডামকে চিনতো? আর কিছু ভাবতে পারছি না। আমার বাবা মা ম্যাডামকে আগে থেকে চিনতো আর আমি তাকে চিনি না? না না, এটা হতে পারে না। আমি নিশ্চয়ই ম্যাডামকে চিনি, কিন্তু বুঝবো কিভাবে? উনি তো বিয়ের আগে আমাকে তার মুখ দেখাবেন না। হঠাৎ আব্বুর ডাক শুনে বাস্তবে ফিরলাম। এই যে নবাবের ছেলে, আর লজ্জা পেতে হবে না, আপনার বিয়ের আয়োজন করতে হবে। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। এখন চলো, আমি তোমার স্যারের সাথে কথা বলছি, তারা তোদের যাওয়ার অনুমতি দিয়েছে। তারপর সবাই গাড়িতে গিয়ে বসলাম। আব্বু গাড়িটায় করছে, আম্মু তার পাশে বসে আছে। আমি আর ম্যাডাম পেছনের সিটে বসলাম। এমনিতেও রাত, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার বিরাজমান। তারপর ম্যাডাম আমার পাশে বসে বারবার আমাকে চিমটি দিচ্ছে। উফ, এখন এত জ্বালায় না, না জানি বিয়ের পর কত জ্বালাবে। চুপচাপ শুধু ম্যাডামের করা অত্যাচারগুলো সহ্য করে যাচ্ছিলাম। পরের দিকে আমরা সবাই বাসায় পৌঁছে গেলাম। অতঃপর আম্মু আর নীলা ম্যাম এক রুমে শুয়ে পড়েছেন। আমি আর আব্বু আমার রুমে শুয়ে পড়লাম। এই প্রথম আব্বুকে দেখছি আম্মুকে ছেড়ে একা ঘুমাতে। আমি তো জানি আম্মু পাশে না থাকলে আব্বুর ঘুম হয় না। হয়তো আম্মুরও একই অবস্থা, দুজন দুজনকে অনেক ভালোবাসে।
তাই তো নিজের একমাত্র ছেলের ভালোবাসা হাসি মুখে মেনে নিলেন, কারণ তারা ভালো করেই জানেন আপন মানুষকে কাছে না পাওয়ার যন্ত্রণা কি। অবশেষে সকাল হয়ে গেল, আমি বেশিক্ষণ ঘুমোতে পারিনি। সকালে আব্বুর ডাকে ঘুম ভেঙে গেল। তারপর আব্বুকে দেখলাম, তার ঘুম হয়নি, কারণ তার চোখ দেখে বোঝা যায়। আমি তা না দেখার ভান করে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে চলে এলাম খাবার টেবিলে। এসে দেখি মা আর ম্যাম কিচেনে। ম্যাডামের পরনে কালো বোরকা ছিল, একদম আম্মুর মতোই কাজ করছে। দেখতে পেলাম না রান্না করার সময় ম্যাডামকে কেমন দেখায়, ব্যাড লাগে। অবশেষে নাস্তা পরিবেশন করা হলো। ম্যাডাম আমার পাশে বসেছে আর আব্বু আম্মু একসাথে বসেছে। আমি মনে মনে বলছি, এখন কি হবে ম্যাডামের? এখন তো ওনাকে দেখেই ছাড়বো, নিকাব না তুলে খাবে কিভাবে? এসব ভেবে ওনার দিকে তাকিয়ে মুচকি হাসি দিচ্ছিলাম। ম্যাডাম হয়তো বুঝতে পেরেছে আমি কেন হাসছি, তাই ম্যাডাম বললেন, আন্টি যদি কিছু মনে না করেন তাহলে কি একটা কথা বলতে পারি? বলো মা, কি কথা বলবে? যদি কিছু মনে না করেন তাহলে কি আমি খাবারটা অন্য রুমে খেতে পারি? সবাই হা করে ম্যাডামের দিকে তাকিয়েছিলাম। যেতে পারো, তবে এক শর্তে। জি বলুন। এখন থেকে আমাকে মা বলে ডাকতে হবে। ঠিক আছে মা, আমি তাহলে যাই। ঠিক আছে, যাও। তারপর ম্যাডাম ওরা খাবারটা নিয়ে চলে গেলেন আম্মুর রুমে। আমি বোকার মতো বসে রইলাম। চান্সটা মিস করলাম। এখন আর উপায় নেই যে লুকিয়ে গিয়ে দেখবো। দেখতে গেলে আম্মুর ক্যালানি খেতে হবে। খাওয়া দাওয়া শেষে আমি আমার রুমে চলে এলাম। আজ স্কুল বন্ধ। হঠাৎ আব্বু আমার রুমে এসে বললেন, এই নে এটা পরেন। একটা শপিং ব্যাগ হাতে দিয়ে বলল, এটা কি আব্বু? বলে তো দেখ। তারপর প্যাকেট থেকে জিনিসটা বের করে দেখলাম এটা একটা গোল্ড কালার পাঞ্জাবি। অবাক হয়ে আব্বুকে জিজ্ঞেস করলাম, এটা দিয়ে কি করব? কি করবি মানে? এটা পরে জলদি আয়। কিন্তু কেন সেটা তো বলবে। বাইরে আয়, তাহলে বুঝতে পারবি। আচ্ছা। অতপর আব্বু হাসতে হাসতে বাইরে চলে গেলেন। আমি বুঝতে পারলাম না আব্বু কেন হাসছে। তারপর রেডি হয়ে বাইরে গেলাম। গিয়ে দেখি আব্বু আম্মু নতুন কাপড় পরেছে। সেখানে ম্যাডামকে দেখতে পেলাম না। মনে হয় আম্মু রুমে আছে। এদিকে মা বাবা আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আমি আব্বুকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার এভাবে হাসছো যে? একটু পর বুঝতে পারবি। হঠাৎ ম্যাম আম্মুর রুম থেকে বেরিয়ে এলো। ওনাকে দেখে আমার চোখে এক আলোক রশ্মির ঝলক এসে পড়ল। দিনের আলোতে ওনার বোরকার নীল রং ঘরের চারদিক মাতিয়ে তুলছে। শুধু আমি না, মা বাবাও ম্যাডামের দিকে এক নজরে তাকিয়েছিলেন। এমন মনে হলো যে আমার কোনো নীল পরীকে আমাদের সামনে দেখছে। ম্যাডাম আমার সামনে এসে প্রথমে আব্বু আম্মুকে সালাম দিল। আসসালামু আলাইকুম। আব্বু আম্মু, আমাকে এভাবে কেন দেখছেন? আমাকে কি এই পোশাকে দেখতে খারাপ লাগছে? আরে আরে না, তোমাকে খুব সুন্দর লাগছে। আমি কোনোদিন ভাবতে পারিনি এমন সুন্দর একটা মেয়ে আমার ছেলের বউ হয়ে আসবে। হ্যাঁ রে মা, তোকে খুব সুন্দর লাগছে। আচ্ছা তোরা, আমি আর তোর আম্মু গাড়িতে গিয়ে বসছি। আমি আর ম্যাম মাথা নাড়ালাম। তারপর মা বাবা চলে গেল। এদিকে ম্যাডাম আমার সামনে এগোচ্ছিল আর আমি এক পা দুপা করে পিছিয়ে যাচ্ছিলাম। হঠাৎ ম্যাডাম আমার কলার চেপে ধরলেন। তাই আমি বললাম, এই কি করছো, ছাড়ো বলছি। না না, ছাড়বো না। আগে বলো আমাকে কেমন লাগছে? তোমার না নীল রং ভালো লাগে, তাই তো নীল রঙের বোরকা পরলাম। বলো না আমাকে কেমন লাগছে? একদম পচা লাগছে দেখতে। এখন আমাকে ছাড়ো বলছি। না, আমি ছাড়বো না। তুমি মিথ্যা বলছো কেন? এবার কিন্তু আমি কান্না শুরু করে দিব। হ্যাঁ হ্যাঁ, কি বলে এসব? এখন যদি কান্না করে তাহলে আব্বু আমাকে কাঁচায় খেয়ে ফেলবে। তাই এবার সত্যিটা বলতে হবে। আরে না, কেঁদো না, তোমাকে সত্যি খুব সুন্দর লাগছে। চোখ ফেরানো যাচ্ছে না, বিশ্বাস করো। দয়া করি কারণ নজর যেন না পড়ে আমার বোরকাওয়ালির উপর। সত্যি? সত্যি। তাহলে আমার কপালে চুমু দাও। না, দাও বলছি। আচ্ছা দিচ্ছি। এই বলে ম্যাডামের কপালে একটা আলতো করে চুমু এঁকে দিই। তারপর বললাম, আমারটা দাও। আমার গালটা ম্যাডামের সামনে এগিয়ে দিলাম। যা দুষ্টু ছেলে। এই বলে দৌড়ে পালিয়ে গেল। পেছন থেকে ডাকলাম, সারাই দিল না। কি পাজি মেয়ে। কিস দিলাম কিন্তু রিটার্নে কিছুই দিল না। বিয়ের পর দেখাবো তোমাকে মজা। তারপর আমি গাড়িতে বসলাম। আজ আম্মু আর ম্যাডাম পিছনে বসেছে। তারপর গাড়ি করে একটা জায়গায় এলাম। এটা তো ম্যাডামের বাড়ি, কিন্তু আব্বু জানলো কিভাবে? আব্বু আম্মুর দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। আমি বললাম, এখানে কেন নিয়ে এলেন? ভেতরে চলো, বুঝতে পারবে। আর কোনো আপত্তি না করে ম্যাডামের কথা তো বাড়িতে ঢোকার জন্য দরজায় কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর একজন বৃদ্ধা এসে দরজা খুলে দিলেন। দরজা খুলতে আমি সামনের দিকে তাকালাম। তাকিয়ে দেখি আমি মনে হয় কোনো স্বপ্ন দেখছি।
ভাবিনি আমার জন্য এত বড় একটা সারপ্রাইজ রাখা ছিল। হঠাৎ সবাই আমার সামনে আসলো, এসেই বলল, কিরে এতদিন পর আমাদের কথা মনে পড়লো তোর? ভাবতে পারিনি তুই আমাদের সবাইকে এভাবে ভুলে যাবি। চুপ করে রইলাম, অবাক হয়ে সবার দিকে তাকিয়ে রইলাম। সব থেকে ভালো আর পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেল আজকে। যারা আমার সামনে দাঁড়িয়ে ছিল তারা সবাই ছিল আমার পুরনো স্কুল জীবনের, আর দুজন ছিল ল্যাংটা কালের বন্ধু। এখন তারা ভার্সিটিতে পড়ে, আমি বাদে। কিন্তু এতদিন বাদে এদের দেখা পাবো আমি কোনোদিন আশাও করিনি। আমাকে দেখে ওরা অনেক খুশি, তাদের থেকে বেশি খুশি আমি। ওরা আমাকে ভিতরে নিয়ে গেল, তারপর ম্যাডামের দিকে তাকিয়ে চোখের ইশারায় ম্যাডামকে ধন্যবাদ জানালাম। সবার সাথে অনেক কথা বললাম। অনেকক্ষণ ধরে ম্যাডামের জন্য বসে আছি। ম্যাডাম ওনার রুমে আছে। এর মধ্যে রাকিব বলে উঠলো, রোজ শেষ পর্যন্ত ম্যাডামকে পড়ালি, আর কোনো মেয়ে পেলি না? আমি পটাইনি, এমনিতেই পটে গেছে। আর আব্বু আম্মু আমাদের সম্পর্কের কথা জানার পর তারা বিয়ে দিতে রাজি হয়ে গেছে। কিন্তু আমাদের একটা খটকা লাগছে, তোর ম্যাডাম আমাদের চিনল কিভাবে, আর এখানেই বা কেন এনেছে? জানি না রে, এটা শুধু আব্বু আম্মু ম্যাডাম জানে। মানতেই হবে বস, তুই খুব লাকি। হয়তোবা। তারপর অনেক কথা বলে বসে রয়েছি সোফায়। হঠাৎ ম্যাডাম রুম থেকে বেরিয়ে এলেন, সাথে করে ট্রেতে করে একটা কেকও নিয়ে এসেছে। তা দেখে সবাই হা করে তাকিয়েছিল, আমি অবাক হয়ে যাই। তারপর ম্যাডাম সবাইকে উদ্দেশ্য করে বললেন, তোমরা কি জানো আজকে তোমাদের এখানে কেন ডেকে আনা হয়েছে? আমি সবাইকে মাথা নাড়িয়ে না উত্তর দিলাম, শুধু মা বাবা বাদে। আজকে তোমাদের এই জন্য ডেকে আনা হয়েছে কারণ আজ তোমাদের বন্ধু জিসানের জন্মদিন। কথাটা শোনার সাথে সাথে আমি অবাক হয়ে ম্যাডামের দিকে একবার চোখ তুলে তাকালাম, আর সবাই আমার কাছে এসে অভিনন্দন দিতে শুরু করলো। অনেকে সরিও বলছে, কারণ তাদের মনে ছিল না আজ আমার জন্মদিন। ওদের কিভাবে মনে থাকবে? আমারই তো মনে নেই যে আজ আমার জন্মদিন। আর কিছু ভাবার আগেই ম্যাডাম আমার হাত ধরে বললেন, জিসান আসো, কেকটা কাটো। আমি কোনো কথা বললাম না, কেকের সামনে গিয়ে দাঁড়ালাম। ম্যাডাম আবার বলল, মা বাবা তোমরা ওখানে দাঁড়িয়ে আছো কেন? এখানে আসো। মা বাবা কিছু বললেন না, শুধু একটু হাসি দিয়ে বলল, আসছি। মা বাবা দুজনে আমার পাশে এসে দাঁড়ালেন। তারপর ম্যাডাম আমার হাতে ছুরি দিয়ে বললেন, এই নাও, এবার কেকটা কাটো। চারিদিকে সব বন্ধুরা হাততালি দিচ্ছে। আমি প্রথমে কেকের এক টুকরো অংশ আম্মুকে, তারপর আব্বুকে খাওয়াল। এখন শুধু ম্যাডাম বাকি আছে। আমি ম্যাডামের দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি দিয়ে বললাম, এবার তোমার পালা। ম্যাডাম খুব সহজেই বুঝতে পারলেন আমার আসল উদ্দেশ্য হলো ম্যাডামকে দেখায়। এখন আর পালানোর সুযোগ নেই। আমি কেক নিয়ে ম্যাডামের দিকে হাত বাড়াতেই ম্যাডাম দৌড় দিল। দৌড় দিতে দিতে বলল, খাবো না। আমি বোকার মতো কাকে নিয়ে দাঁড়িয়েছিলাম। সবাই কাণ্ড দেখে হেসে আত্মহারা হয়ে যাচ্ছে। আমিও কম না, এত সহজে হার মানার পাত্র আমি নই। তাই কেকের টুকরোটা হাতে নিয়ে আমিও ম্যাডামের পিছনে আমিও দৌড় দিলাম। আমার এই কাণ্ড দেখে মা বাবা খুব হাসছিল। ম্যাডাম সিঁড়ি বেয়ে উপরের একটা রুমে চলে গেল। আমি ভেবেছিলাম হয়তো দরজা ভেতর থেকে আটকে দেবে, কিন্তু তা করেনি। উল্টো আরো দরজাটা খুলে রেখেছে। আমি কেক হাতে ভিতরে গেলাম। গিয়ে দেখি ম্যাডাম জানালার এক পাশে দাঁড়িয়ে আছে। তা দেখে আমি বললাম, এবার তোমাকে দেখেই ছাড়বো। প্রথম দিন দেখার শখ ছিল তোমাকে, কিন্তু তুমি বলেছিলে বিয়ে না হওয়া পর্যন্ত আমাকে দেখাবে না। এসব ভাবছিলাম, ম্যাডামের ডাকে ধ্যান ভাঙল। এইভাবে দাঁড়িয়ে কি ভাবছো? কই কিছু না তো। আচ্ছা এবার কেকটা খাও তো। না, আমি কেক খাবো না। আমি জানি তুমি কেক খাওয়ানোর বাহানায় আমাকে দেখতে চাও। মনে মনে এই রে, ম্যাডাম বুঝে গেল। তাই আমি স্বাভাবিকভাবে বললাম, তুমি আমার জন্মদিনের আয়োজন করলে আর তুমি আমার জন্মদিনে কেক খাবে না? এটা কি করে হয় বলো? আচ্ছা ঠিক আছে, আমি খাবো। আমি শুধু আমার নিকাবটা একটু উপরে তুলবো, শুধু ঠোঁটটা দেখা যাবে, তখন তুমি আমাকে খাইয়ে দিও। যাক, মনে মনে একটু খুশি হলাম এই ভেবে যে ম্যাডামকে প্রথম নিজের হাতে খাইয়ে দিই। এটা ভেবে মুচকি মুচকি হাসছিলাম। ম্যাডাম সেটা লক্ষ্য করে আমাকে ধমক দিয়ে বলল, ওই একদম হাসবে না বলে দিলাম। আচ্ছা। তারপর ধীরে ধীরে ম্যাডামটার নিকাবটা একটু উপরে তুললেন। ম্যাডামের গোলাপের পাপড়ির মতো ঠোঁট জোড়া ভেসে উঠলো আমার চোখের সামনে। এটা যেন একটা রসালো মিষ্টির ভান্ডার। নিকাব তোলার কারণে ম্যাডামের চোখ একেবারে ঢেকে গেল। কিছুতেই দেখতে পারবে না তা আমি জানি। আমি এক দৃষ্টিতে ম্যাডামের ঠোঁটের জোড়ার দিকে তাকিয়েছিলাম। লক্ষ্য করে দেখলাম ম্যাডামের ঠোঁটে নিচে ছোট একটা তিল আছে। তা আমাকে তার প্রতি আরো বেশি আকর্ষণ করছে। আমি পারছি না নিজেকে সামলাতে। মনে চাচ্ছে ওনার ঠোঁটে চুমু দিই। তারপর ভাবলাম আগে কেকটা খাইয়ে দিই। তারপর ধীরে ধীরে ওনার ঠোঁটের কাছে কেকটা নিয়ে খাইয়ে দিলাম। বাকিটুকু কেক টেবিলের উপর একটা বাটিতে রেখে দিলাম। ঠিক তখনই তার ম্যাডাম নিকাবটা নামাতে যাবে, ঠিক তখনই আমি তার ঠোঁটে টুক করে একটা চুমু দিয়ে বসি। এতে ম্যাডাম কিছুটা আটকে ওঠে। আমি যে এমন একটা কাজ করব সেটা হয়তো উনি বুঝতে পারেনি।
উনি মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন, বোরকা পরার কারণে বুঝতে পারছি না উনি রেগে আছেন নাকি লজ্জা পাচ্ছেন। হঠাৎ ম্যাডাম বলে উঠলাম, এটা কেন করলে? দোষের কি করলাম? অনেক বড় দোষ করছো। কারো অনুমতি ছাড়া কাউকে কিছু করা ঠিক না। তুমি যখন আমার অনুমতি ছাড়া আমাকে কিস করো তখন আমি কিছু বললি? না, তবে তবে কিছুই না, তোমার ঠোঁটের মিষ্টি হাসির মায়া পড়ে গেছি তাই দিয়েছি। কোনো অপরাধ করেছি বলে তো মনে হয় না। এরপর থেকে আমাকে না বলে এমন করবে না বলে দিলাম। কেন? আমার ইচ্ছে তাই। তুমি এটা যাও যে আমি তোমাকে আর কিস না করি? হ্যাঁ। কিন্তু কেন? তুমি জানো না কিস করলে মহব্বত বৃদ্ধি পায়? আর আমি চাই তুমি আমাকে এমনভাবে আগলে রাখবে যাতে আমি অন্য কোনো মেয়ের দিকে আকৃষ্ট না। যদি সত্যিই আমার প্রতি তোমার মহব্বত থাকে তাহলে তুমি কখনোই অন্য কোনো মেয়ের প্রতি আকৃষ্ট হবে না। জি না, এটা তোমার ভুল ধারণা। সব মানুষই একদিন না একদিন এটা তৃতীয় ব্যক্তির প্রতি আকৃষ্ট হবে, কিন্তু সে হয় সেটা বলতে পারবে না, কিন্তু মনে মনে ঠিকই সে তার প্রতি দুর্বল হতে শুরু করবে। আর এর প্রধান কারণ হলো সময়। সময় এমন একটা জিনিস যা সব কিছু ভুলে যেতে সাহায্য করে। সময় স্মৃতির পাতায় লেগে থাকা কষ্টগুলোকেও একদিন ভুলিয়ে দেয়। তখন কারো জন্য আর মন উতলা হয় না ও কারো জন্য চোখের অশ্রু গড়িয়ে পড়ে না। যদি কোনো নিশিরাতে অতীতের কথা মনে পড়ে যায়, তখন যদি চোখের কোণে জল জমে যায়, আর যদি সেই সময় তোমার পাশে তোমার সব থেকে ভালো বন্ধু থাকে আর সে যদি তোমাকে সান্ত্বনা দেয়, তাহলে তুমি তার প্রতি ধীরে ধীরে দুর্বল হতে বাধ্য হয়। এটা ভেবে যে তোমাকে ভালোবাসে না কেন, তুমি শুধু শুধু কষ্ট পাবে। তখন নিজেকে সামলে নিয়ে জীবন চলার পথে এগিয়ে যেতে থাকবে। আমার কথা বলা শেষ হতেই ম্যাডাম আমার কথাগুলো মন দিয়ে শুনছে আর তো বুঝতে পেরেছেন আমার কথা। হঠাৎ আমার পকেটে রাখা ফোনটা বেজে উঠলো। আমি ভাবনা জগৎ থেকে রাখা ফোনটা বেজে উঠায় বাস্তবে ফিরে এলাম। ম্যাডামের দিকে তাকিয়ে দেখি উনি এখনো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পকেট থেকে ফোনটা বের করে দেখলাম এটা মিমি ছাড়া আর কেউ নয়, কারণ মিমির নাম্বার আমি এম দিয়ে সেভ করেছি। কলটা রিসিভ করতে যাবো ঠিক তখনই ম্যাডাম আমার হাত থেকে ফোনটা কেড়ে নিলেন। আমি তো অবাক সুরে বললাম, এই কি করছো, ফোনটা দাও। কে ফোন দিয়েছে? কেন জানো না? তোমার সতীন। মানে কি বলছো এসব? মানে হলো মিমি আমাকে ভালোবাসে, কিন্তু আমি ভালোবাসি তোমাকে, সেটা মিমি বুঝতে চায় না। ওর এখন অল্প বয়স, ওর মধ্যে শুধু আবেগটাই কাজ করছে। যদি উল্টাপাল্টা বলি তাহলে হয়তো কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আমি এত কিছু বুঝি না, ওর সাথে কথা বলবে না, এটা আমার শেষ কথা, মনে থাকে জানো। বলে ম্যাডাম ফোনটা এক আছাড়েই ভেঙে ফেলল। ফোনটা ভাঙার সাথে সাথে আমার বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। জীবনে প্রথম ইনকাম করা টাকায় কেনা ফোনটা, রাজ কিনা এটা ফোনটা ভেঙে দিল। আমি ওর দিকে রাগে লুক নিয়ে তাকিয়ে বললাম, এটা কি করলে তুমি? যা করেছি বেশ করেছি, মিমির নাম মুখেও আনবে না এই বলে দিলাম। কি আর করার, অবশেষে ওর কথা মতো মাথা নাড়ি সম্মতি জানালাম। এরপর ভাঙা মোবাইল থেকে সিমটা খুলে রেখে দিলাম টেবিলের উপর। তারপর বললাম, এটা নাও করতে পারতাম, এটা আমার পছন্দের ফোন ছিল। আমার থেকে বেশি তোমার এই মোবাইলকে পছন্দ করো নাকি? না। তবে আর ফোনে কথা বলবে না। আমি তোমাকে ফোন এনে দেব, তাও তুমি মিমির সাথে কথা বা দেখা করতে পারবে না বলে দিলাম। আমি কিছু বলতে যাব ঠিক তখনই আব্বু দরজায় টোকা দিয়ে বললেন, জিসান নিচে আয়, কথা আছে। মা নীরা তুইও আয়। অতঃপর দুজনে নিচে গেলাম। আব্বু সবাইকে উদ্দেশ্য করে বললেন, তোমরা সবাই আমার কথা মনোযোগ দিয়ে শোনো। তোমরা সবাই মোটামুটি অনেকেই জানো আমার ছেলে জিসান ও নীলা একে অপরকে ভালোবাসে। তাই আমি আর আমার স্ত্রী সিদ্ধান্ত নিয়েছি যে আগামী শুক্রবার ওদের 4 হাত এক করে দেব। তোমাদের সবাইকে আসতে হবে, কিন্তু আশা করি তোমরা সবাই বিয়েতে আসবে। আমি আব্বুর কথা শুনে ফ মেরে দাঁড়িয়ে রইলাম। কিছু বলার মতো ভাষা হারিয়ে ফেললাম। কারণ সবেমাত্র স্কুলে ভর্তি হয়েছি, এখনই কি বিয়েটা করাটা ঠিক হবে? পরক্ষণে বাবার কথা ভাবলাম যে ওনার বয়স হয়েছে, বিজনেসের কাজে অনেক জায়গায় ঘুরে বেড়াতে হয়। পরে এত টেনশনের ফলে আব্বুর কিছু হয়ে গেলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। এমনিতেও তিনি অসুস্থ হার্টের রোগী, তার চেয়ে ভালো এখন বিয়েটা করে নি, পরে না হয় বিজনেসের পাশাপাশি পড়ালেখাটা চালিয়ে যাব। তাই আমি আর কোনো আপত্তি করলাম না, মাথা নিচু করে হ্যাঁ বলে দিয়েছি। পাশে তাকিয়ে দেখি ম্যাডাম নেই। সামনের দিকে তাকাতেই দেখি ম্যাডাম আম্মুর পা ছুঁয়ে সালাম করছে। আব্বু আম্মু তো খুব খুশি, কারণ তারা একটা দিনদার বউ পেতে চলেছে। একদিন কথায় কথায় আম্মুর মুখে শুনেছিলাম ম্যাডাম নাকি অনেকদিন মাদ্রাসাতেও পড়েছে, কয়েকবার খতমও দিয়েছিলেন, পরে নাকি আরবি ছেড়ে বাংলা পড়া শুরু করেছিলেন। কিছুক্ষণ পর সব বন্ধুরা বিদায় নিল, সেই সাথে আব্বু আম্মু বাসায় যাবে বলে মনস্থির করে বসে আছেন। তাই ম্যাডাম বললেন, মা বাবা প্লিজ
আজকে থেকে যাও, কাল না হয় চলে যেও। আরে মা, আজকে আমার একটা কাজ আছে, তা কমপ্লিট করতে হবে, তাই আমাদের যেতে হবে। কি আর করার, অবশেষে মা বাবা চলে গেলেন। এখন পুরো বাড়িতে আমি আর ম্যাডাম একা রয়েছি। আমি ম্যাডামের দিকে একটা দুষ্টু হাসি দিয়ে বললাম, এখন কি করব? কি করব মানে? গল্প করবো আর তোমাকে পড়াবো। আগামীকাল স্কুল খোলা, জানো না বুঝি? আমি যা হোমওয়ার্ক দিছি তুমি তা না দেখে কমপ্লিট করো। হায় হায়, এটা তুমি কি বলছো? না দেখে আমার দ্বারা হোমওয়ার্ক করা সম্ভব না। এটা আমার দ্বারা হবে হবে না মানে? আমি তো আছি। তারপর ম্যাডাম আর আমি পড়ার টেবিলে বসলাম। ধীরে ধীরে সময় পার হতে লাগলো। কখন যে 10টা বাজে আর আমার পড়ালেখার অধ্যায় শেষ হবে তা আমি জানি না। ধীরে ধীরে 10টা বেজে গেল। এখন আমার পড়াশোনা শেষ। তারপর ডিনার করে নিলাম। খাবার টেবিল থেকে উঠে রান্নাঘরে গিয়ে আমি ম্যাডামকে পেছন থেকে জড়িয়ে ধরে কোলে তুলে নিলাম। ম্যাডাম এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না, তাই মাছের মতো লাফালাফি করছে আর বলছিল, ওই কুত্তা, বলে নিলি কেন আমাকে? ছাড় ছাড় বলছি, না হলে। এসে জবাব দিলাম, না হলে কি শুনি? কিছু না, ছাড় বলছি। এত সহজে তোমাকে ছাড়া যাবে না। ছেড়ে দেবারই যদি হতো তাহলে তো আর কোলে নিতাম না, বুঝলেন ম্যাডাম? ম্যাডাম আবারও লাফালাফি কোটা শুরু করলো, কিন্তু আমার শক্তির সাথে পেরে উঠল না। শেষমেশ আমার সাথে পেরে উঠলেন না, তাই আমার গলা জড়িয়ে ধরল আর আমার বুকে মুখ লুকালো। আমি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ছাদে উঠে গেলাম। আশেপাশের প্রকৃতি দেখে মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি হতে পারে। আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশে কালো মেঘে ঢেকে গেছে। চারদিকে নিস্তব্ধতা বিরাজ করছে আর আমার মনের মধ্যে এক অন্যরকম ফিলিংস হচ্ছে। আমি ম্যাডামের দিকে তাকালাম। ম্যাডাম আবার লজ্জা পেয়ে আমার বুকে মুখ লুকিয়ে রইলেন। আগামী শুক্রবার আমার আর ম্যাডামের বিয়ে, অথচ অবাক করা বিষয় হলো আমি ম্যাডামের সম্পর্কে কিছুই জানি না। আমি জানি না কে তার বাবা মা, আর উনি কি এতদিন যাবৎ একলা এখানে এই বাড়িতে থেকেছেন। আমার ফ্যামিলির কাজ দেখে আমার মাথা গেল। প্রেম শুরু না হতেই বিয়ের জন্য লাফালাফি আরম্ভ শুরু করলো। ওনারা কি এতই বোকা যে তার একমাত্র ছেলের সাথে ম্যাডামের বিয়ে দিয়ে দিচ্ছে, তার সম্পর্কে কিছু না জেনেই, যে তার বংশ পরিচয় কি আর ম্যাডাম দেখতে কেমন ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমার আব্বু আম্মু ম্যাডামের সম্পর্কে কিছুই খোঁজ নিলেন না। এই প্রশ্নগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছে বারবার। এই প্রশ্নের জবাব শুধু একজনই দিতে পারবে, আর সে হলো আমার বোরখাওয়ালি ম্যাডাম। ম্যাডামকে আমি কোল থেকে নামিয়ে বসিয়ে দিলাম ছাদের দোলনার উপর। ম্যাডাম লজ্জায় কোনো কথা বলতে পারছে না, মাথা নিচু করে আছে। এটা দেখে আমি হেসে ফেললাম। আমার হাসি দেখে ম্যাডাম মাথা তুলে আমার দিকে তাকালো, আর আমি হাসতে হাসতে বললাম, যে ম্যাডাম এত লজ্জা পেতে হবে না। আর কিছুদিন পর থেকে তো নিজেই কোলে উঠতে চাইবেন, তখন আর নামতে ইচ্ছে করবে না আপনার। জি না, আমার এমন কোনো ইচ্ছা নেই। তাই নাকি? তাহলে তো ভালোই হবে। আমাকে আর কোনো আটার বস্তাকে কোলে নিতে হবে না। ওই, কিছু বললে? কই না তো। আচ্ছা, এখানে নিয়ে আসলে কেন? ভেবেছিলাম দুজনে জ্যোৎস্না বিলাস করব, কিন্তু ছাদে এসে দেখি আকাশে কালো মেঘ জমেছে। মনে হয় যে যে কোনো সময় ঝড় উঠতে পারে। তাহলে চলো নিচে যাই, অন্য কোনো দিন দুজনে বসে চাঁদ দেখবো। তারপর ম্যাডাম আর আমি উঠে পড়লাম নিচে যাওয়ার জন্য, কিন্তু হঠাৎ একটা আকাশে বিদ্যুৎ চমকালো আর বাজ পড়লো। ম্যাডাম ভয়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। আমি বুঝলাম ম্যাডাম বাজ পড়লে ভয় পায়। চারদিকে ঝিরঝির বৃষ্টি শুরু হলো। হঠাৎ ম্যাডাম আমাকে ছেড়ে দৌড়ে পালিয়ে গেল। আমি হা করে তাকিয়েছিলাম। সত্যি মেয়েদের মনে কখন কি চলে বুঝে ওঠা দেয়। হুট করে নিজে থেকে জড়িয়ে ধরে আবার নিজেই পালিয়ে যায়। আমিও দেরি না করে ম্যাডামের পিছু পিছু ছুটলাম। ম্যাডাম নিচে ওনার রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। আমি দরজায় টোকা দিয়ে বলছি, যে ম্যাডাম দরজাটা একটু খুলেন। না, খুলবো না। কেন? তুমি শুধু দুষ্টুমি করো আমার সাথে, তাই। আপনার সাথে দুষ্টুমি করবো না তো কার সাথে করবো শুনি? কারোর সাথে না, কিন্তু সব কিছু করার একটা নির্দিষ্ট সময় থাকে, বুঝেছো? জি বুঝেছি। এখন দরজাটা খুলবেন নাকি চলে যাব? কই যাবা? জানি না দরজাটা খুলবে কিনা বলো। না। আচ্ছা তাহলে আমি যাই। পিছন ফিরে হাঁটা শুরু করতে ম্যাডাম দরজা খুলে আমার কলার ধরে টানতে টানতে রুমের ভিতরে নিয়ে গেলেন। আমি অবাক হয়ে বললাম, কি হলো, দরজা কেন খুললেন? একথা বলতে ম্যাডাম আমাকে ধাক্কা দিয়ে সোফায় বসিয়ে দিলেন আর বললেন, কই যাচ্ছিলে শুনি? ওই আবার আমার বাসায়। কেন, এখানে থাকতে ভালো লাগছে না? লাগে, কিন্তু তুমি তো দরজা খুলছিলে না, তাই তো চলে যাচ্ছিলাম। আমাকে একা রেখে চলে যাচ্ছিলে কেন? জানো না আমি একা থাকলে ভয় পাই। কই, আগে জানতাম না তো। এখন তো জানলে। এখন থেকে সব সময় আমার সাথে সাথে থাকবে আর আমাকে তোমার বুকে আগলে রাখবে। যদি আমাকে ছেড়ে যাওয়ার চেষ্টা করো তাহলে ঠ্যাং ভেঙে দিব। হেসে হেসে বললাম, আচ্ছা।
হঠাৎ পকেটে রাখা ফোনটা বেজে উঠল। আরে হ্যাঁ, আপনাদেরকেও বলাই হয়নি, ম্যাডাম আমাকে নতুন ফোন গিফট করেছে। তাই আমি আর বেশি কিছু না ভেবে ফোনটা পকেট থেকে বের করলাম। তা দেখে ম্যাডাম বললেন, এত রাতে কে ফোন করেছে? হ্যাঁ, দেখি দেখি। আরে ওয়েট, দেখছি কে ফোন করলো এত রাতে। তারপর কলটি রিসিভ করতে ওপাশ থেকে মেলি গলায় কান্নার গুনগুন আওয়াজ ভেসে আছে। আমি অবাক হয়ে হ্যালো বললাম, কিন্তু ওপাশ থেকে শুধুই কান্নার শব্দ শোনা যাচ্ছে। এবার আমি আরো বেশি অবাক হয়ে বললাম, হ্যালো, কে আপনি? তো হঠাৎ ফোনটা কেটে গেল। আশ্চর্য ব্যাপার, ফোন দেয় কথা বলে না। এর মধ্যে ম্যাডাম বলে উঠলেন, কি হলো? কে ফোন করেছে? মানে রং নাম্বার ছিল। আচ্ছা, এখনো সব বাদ দাও, তুমি বিছানায় বসো, আমি বই নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, ম্যাডাম কি বলছে? এত রাতে বই কেন আনতে যাবে? তার মানে এখন আমাকে পড়তে বসতে হবে? না না, এখন আমি কিছুতেই পড়তে বসবো না। যে করে হোক ম্যাডামকে বই আনা থেকে আটকাতে হবে, তা না হলে আমাকে আজ রাতে আর ঘুমোতে দিবে না। তাই আমি উঠে দাঁড়ায় বললাম, এত রাতে বই কি করবে? তুমি কি বই পড়তে পড়তে ঘুমো নাকি? পুর বুদ্ধ কোথাকার, আমি আমার পড়ার জন্য বই আনতে যাচ্ছি না, আমি তোমাকে পড়াবো তাই বই আনতে যাচ্ছি। কেউ এত রাতে পড়তে বসে নাকি? না, কিন্তু তুমি এই কয়দিনে পড়ায় পিছিয়েই রয়েছো, তাই তোমাকে সবগুলো পড়া শেষ করতে হবে। আসলে আমার শরীর ভালো লাগছে না, মাথাটা প্রচন্ড ব্যথা করছে। তাই আজকে না পড়লে হয় না? পড়ার সময় যত বাহানা, তাই না? কিন্তু কোনো লাভ নেই, যাও বিছানায় বসো, আমি বই আনছি। বিশেষ করে আমার শরীরটা কেমন জানি করছে, মাথা ঘুরছে, চোখের ঝাপসা দেখতেছি। প্লিজ অন্য একদিন করবো। যতই বাহানা দাও কোনো কাজ হবে না, দাঁড়াও মজা দেখাচ্ছি। ম্যাডাম রুম থেকে বেরিয়ে গেলেন। এখন না জানি কি উল্টা পাল্টা কাজ করে, আল্লাহ ভালো জানে। মনে হয় পৃথিবীতে আমি এমন পুরুষ যাকে তার হবু এত রাতে পড়াতে যাচ্ছে। ই আল্লাহ, উপর থেকে রশি হালাও, উড়াইল মোড়ে, এই দাসদাল মেয়ের হাত থেকে রক্ষা করো মোরে। কিছুক্ষণ পরেই ম্যাডাম এসে হাজির। শেষ রক্ষা আর হলো না, এখন পড়তে বসতেই হবে, না হলে কপালে শনি আছে, কারণ ওনার হাতে কাঠের স্কেল আছে, কখন না জানি মারে। তাই বিছানায় গিয়ে বসলাম। তারপর ম্যাডাম আমাকে গ্রামার বই ধরিয়ে দিয়ে বললেন, এখন কিছু প্যারাগ্রাফ আর গ্রামার নোট করে দিচ্ছি, তুমি বসে বসে মুখস্থ কর, আমি কিন্তু একটু পর ধরবো। এত পড়া একসাথে কিভাবে পড়বো? একটু কমিয়ে দেওয়া যায় না ম্যাডাম? আমার হাতে এটা কি দেখছো? মেরে পিঠের ছাল তুলে দেব, যদি পড়া ভুল হয় তাহলে 10টা করে বেতের বাড়ি দেব। স্কেল নাড়িয়ে নাড়িয়ে কথাগুলো বললেন। স্কেল দেখে আমি ঠান্ডা পড়তে বসলাম। 1 ঘন্টা পর পড়া ধরলেন। ভাগ্য ভালো যে সব পড়া দিতে পারছি, তাই আর মার খেতে হলো না। গুড, এভাবে প্রতিদিন পড়লে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। হ্যাঁ, কি বলছো এসব? এভাবে প্রতিদিন পড়লে পাগল হতে বেশি দিন সময় লাগবে না। চিন্তা করো না, পাগলটাকে সামলানোর জন্য আমি আছি। সেটাও আরো বেশি চিন্তিত বিষয়। ওই কি বললে? কই কিছু না তো। আচ্ছা শুয়ে পড়ো, কাল আবার এখান থেকে আমাদের স্কুলে যেতে হবে। আমি হ্যাঁ বললাম। তারপর আমি আর ম্যাডাম বিছানায় শুয়ে পড়লাম। ম্যাডাম মাঝখানে একটা কোল বালিশ রেখে দিলেন। আমিও তেমন কিছু না মনে করে ঘুমিয়ে গেলাম। কাল ঘুম ভাঙতে দেখতে পাই ম্যাডাম আমার পাশে নেই, পুরো ঘরটা অন্ধকার। তাই আমি বিছানা থেকে উঠে জানালা খুলে দিতেই সূর্যের সোনালি আলো ঘরে এসে পুরো ঘরটা আলোকিত করে তুললো। তারপর আমি উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। দেখি ম্যাডাম কিচেনে রান্না করছে। আজকে ম্যাডামকে কি অন্যরকম লাগছে, কারণ একটা নেভি কালারের বোরকা পরেছে, তার সাথে সাদা কালারের নিকাবও পরেছে। দেখতে সেই রকম লাগছে, ইচ্ছে করছে পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরি। বেশ অনেকক্ষণ ওনার দিকে তাকিয়ে রয়েছি। আর ম্যাডাম ব্রেকফাস্ট বানাতে ব্যস্ত, তাই আমি চুপি চুপি গুটি গুটি পায়ে ম্যাডামের পিছনে গিয়ে দাঁড়ালাম। ম্যাডাম সেটা বুঝতেই পারিনি। আমি দেরি না করে পেছন থেকে জড়িয়ে ধরলাম। ম্যাডাম বেশ খানিকটা আটকে উঠলো। উনি পিছনে তাকালে ওনার চোখ দেখে আমি স্পষ্ট বুঝতেই পারছি উনি বেশ রেগেই আছেন। আমি শুধু ওনার দিকে এক নজরে তাকিয়েছিলাম। হঠাৎ ম্যাডাম বললেন, ঘুম থেকে উঠে দুষ্টুমি শুরু করে দিলে? দুষ্টুমি করলে ক্ষতি কি? আমি তো আমার হবু বউয়ের সাথে দুষ্টুমি করতেছি, তাই না? হয়েছে, আর রোমান্টিকতা দেখাতে হবে না, যাও গিয়ে টেবিলে বসো, আমি ব্রেকফাস্ট রেডি করে আনছি। না, আমি এখানে এভাবেই থাকবো। মানে? মানে আমি এভাবেই জড়িয়ে ধরে থাকবো, তুমি যা করার করো। এভাবে তোমার আর আমার দুজনেরই লেট হবে স্কুলে যেতে, তাই বলছি কি গিয়ে বসে পড়ো। আচ্ছা যাবো, কিন্তু এক শর্ত। আবার কি সিদ্ধান্ত? প্রথমত আমাকে আমার গালে একটা চুমু দিতে হবে, আর আমাকে নিজের হাতে খাবার খাইয়ে দিতে হবে। আইসে, যাও তো, যত সব আদি খেতা, পারবো না কিছু করতে। তাহলে আমি এভাবেই জড়িয়ে ধরে থাকবো ততক্ষণ আমার শর্ত পূরণ হচ্ছে। ম্যাডাম কিছু না বলে হুট করে আমার গালে একটা চুমু দিয়ে বসিয়ে দিলেন। আমি এর জন্য একদম প্রস্তুত ছিলাম না। আর ম্যাডাম বললেন,
প্রথমটা হয়েছে, এখন টেবিলে যাও, আমি আসতেছি। আমি বাধ্য ছেলের মতো তার কথায় কিচেন থেকে বেরিয়ে টেবিলে বসে রয়েছি আর ম্যাডামের জন্য অধিক আগ্রহে বসেছিলাম। কখন ম্যাডাম আসবে আর আমাকে তার হাতে খাইয়ে দিবে, হঠাৎ আমার পকেটে থাকা ফোনটা আবার বেজে উঠল। মেজাজটা খারাপ হয়ে গেল। কি আবার ফোন দিল এই অসময়ে? বিরক্তি নিয়ে ফোনটা রিসিভ করলাম। একটা অচেনা লোক বললেন, হ্যালো স্যার, আপনি কি জিসান? জি আমি জিসান। স্যার আপনি তাড়াতাড়ি ঢাকা মেডিকেলে চলে আসুন প্লিজ। কেন বলুন তো? আর আপনি কে? স্যার আমি মিমি ম্যাডামের ড্রাইভার বলছি। মিমি ম্যাডাম কাল রাতে সুইসাইড করার চেষ্টা করেছে। আপনি প্লিজ তাড়াতাড়ি ঢাকা মেডিকেল চলে আসুন, তাকে এখানে ভর্তি করানো হয়েছে। কথাটা শোনা মাত্রই আমি থমকে গেলাম। এটা আমি কি শুনলাম? নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছিলাম না। আমি কি করব বা কি বলবো কিছুই বুঝতে পারছি না। হঠাৎ সেই লোকটি আবার বলল, কি হলো স্যার, কথা বলছে না কেন? প্লিজ তাড়াতাড়ি আসুন। তারপর অনেকটা অস্পষ্ট গলায় বললাম, ঠিক আছে আমি আসতেছি, আপনি কোনো চিন্তা করবেন না। ফোনটা কেটে দিলাম। এখন ভাবছি ম্যাডামকে বলে যাব নাকি না বলে ভালো হবে, কারণ উনি যদি জানতে পারেন আমি মিমির কাছে যাব তাহলে অনেক কষ্ট পাবেন আর আমি তার কষ্ট একদম সইতে পারবো না। না থাক, ম্যাডাম আসার আগে আমি এখান থেকে চলে যাই। তাই আমি দেরি না করে দৌড়ে গেটের বাইরে আসলাম। আমাকে দেখে গেটের দারোয়ান ফ্যাল ফ্যাল চোখে তাকিয়েছিল। আমার মাথায় শুধু একটাই চিন্তা, মেয়েটার কিছু হবে না তো? কেন যে মেয়েটা আমার সাথে এমন করে? আমি তো ওকে ভালোবাসি না, শুধু ভালো একটা বন্ধু ভাবি, এছাড়া কিছুই না। হাঁটতে হাঁটতে একটা অটো রিক্সা পেয়ে গেলাম। রিক্সাতে উঠে বসলাম। উঠে বসতে আবার ফোনটা বেজে উঠলো। ওটা হাতে নিয়ে দেখলাম ম্যাডাম ফোন দিয়েছে। বুঝতে বাকি রইল না ম্যাডাম আমাকেই খুঁজছে। এখন যদি ফোনটা ধরি তাহলে ওনার কথা শুনতে বাধ্য হতে হবে, আর যদি ভুলক্রমে কেঁদে ফেলে তাহলে আমি নিজেকে সামলাতে পারবো না, আর ওনাকে বোঝাতেই অনেক সময় লেগে যায়। তাই ইচ্ছে করে ফোনটা ধরলাম না, সাইলেন্ট করে পকেটে রেখে দিলাম। একটু পর ঢাকা মেডিকেলে পৌঁছে গেলাম। অটো থেকে নেমে ভাড়াটা দিয়েই দৌড়ে মেডিকেলের ভিতরে গেলাম। ভিতরে যেতেই মিমির ড্রাইভার আমার সামনে এসে বলে উঠলো, স্যার আপনি এসেছেন, চলেন এদিকে চলেন। কোনো কথা না বলে লোকটার পিছন পিছন হাঁটা দিলাম। সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। আমার বোনের মধ্যে ভয়টা নাড়া দিয়ে উঠলো। মিমি এখন ভালো আছে তো, নাকি ওর কোনো কিছু হলো না? আর কিছু ভাবতে পারছি না। সবকিছু কেমন যেন গুলিয়ে যেতে লাগলো। হাঁটতে হাঁটতে ড্রাইভার একটা রুমের সামনে এসে দাঁড়ালো আর বলল, ম্যাডাম আপনাকে ভিতরে যেতে বলেছিল। আমি কোনো কথা না বলে রুমের মধ্যে যেতেই দেখি মিমি আধশোয়া হয়ে বেডের মধ্যে শুয়ে রয়েছে আর একটা নার্স তাকে কিছু ওষুধ খাইয়ে দিচ্ছে। ভেতরে গিয়ে আমার ভয়টা কেটে গেল এই ভেবে যে মিমি এখন সুস্থ আছে। আমি দরজার সামনে দাঁড়িয়ে মিমির দিকে একটা ঘৃণার নজরে তাকিয়ে আছি। তার প্রতি এখন আমার ঘৃণা জন্মাতে শুরু করলো। সে কেন এমন একটা কাজ করতে গেল? মিমির ওষুধ খাওয়া শেষ হতেই আমাকে দেখতে পেল আর বলল, এই তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। আমি চেহারায় বিরক্তিকর ছাপ নিয়ে ভিতরে গেলাম। মিমির চেহারায় খুশির ছাপ দেখা যাচ্ছে, মনে হয় পৃথিবীর সব থেকে বড় খুশি মানুষ। আমি ওর পাশে একটা চেয়ার টেনে নিয়ে বসলাম। মিমির হাতে ব্যান্ডেজ করা ছিল, তার মানে সে হাত কেটে সুইসাইড করতে চেয়েছিল। আমি বিরক্তি নিয়ে জিজ্ঞেস করলাম, কেন করলে এমনটা? জানো, কাল রাতে আপুকে ফোন দিয়ে তোমার কথা বলেছিলাম যে আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু উনি তা মানেনি। উনি বলেছেন উনার পছন্দ মতো ছেলের সাথে আমাকে বিয়ে দেবেন। এটা আমি কি করে হতে দেই বলো? অনেক কান্নাকাটি করেছি তবুও মানেনি। তাই শেষবারের মতো কাল রাতে তোমাকে ফোন দিয়ে অনেক কেঁদেছিলাম। আর তারপর এই পথ বেছে নেই। সকালে চোখ খুলতেই দেখি আব্বু আমার পাশে বসে কাঁদছে। অতঃপর দেখি আমি হসপিটালের বেডে শুয়ে রয়েছি। আর তখনই আব্বু আমাকে কথা দিয়েছে আমার পছন্দের ছেলে মানে তোমার সাথে আমার বিয়ে দেবে। মিমির কথা শুনে কয়েক মিনিট চুপ করে রইলাম। ঠাস করে একটা চর বসিয়ে দিলাম মিমির গালে। মিমি গাল ধরে বসে রয়েছে, কাঁদো কাঁদো ভাব। আমি নিজের রাগকে কোনো রকম কন্ট্রোল করে বললাম, তুমি কি পাগল? যেমন চাই তাই করবে? যদি কোনো একটা অঘটন হয়ে যেত তখন আমি কত বড় একটা বিপদের সম্মুখীন হতাম সেটা কি তুমি বুঝতে পারছো? যখন তোমার বাবা জানতে পারতো আমার জন্য তোমার এই অঘটন হয়েছে, তখন কি তোমার বাবা আমাকে আস্ত রাখতেন? আর ভালোবাসো তাই না? তুমি কি ভেবেছো তুমি সুইসাইড করলে আমি তোমাকে ভালোবাসবো, তোমাকে বিয়ে করব? এটা তোমার ভুল ধারণা। আমি তোমাকে কোনোদিনও ভালোবাসতে পারবো না। আর বিয়ে করার কথা তো ভুলেই যাও, কারণ আমার বিয়ে অন্য একজনের সাথে ঠিক হয়ে রয়েছে। তার সাথে আমার বিয়ে হবে। ভবিষ্যতে যদি আবারও এরকম করার চেষ্টা করো তো খারাপ হবে বলে দিলাম। মনের ভিতর যত রাগ ছিল তা সব বের করে দিলাম। মনে মনে ভেবেও নিয়েছি আর কোনোদিন মিমির সামনে আসবো। যদি ওর থেকে দূরে থাকি তাহলে ধীরে ধীরে আমাকে ভুলে যাবে। বয়স কম, আবেগটা বেশি। আমি সামনে থাকলে এই আবেগটা আরও বেড়ে যাবে। আর এটা
দুজনের জন্য বিপদ ডেকে আনতে পারে। তাই ঠিক করে রেখেছি মিমির সামনে আর কোনোদিন আসবো না। হঠাৎ খেয়াল করে দেখি মিমির চোখে লাল হয়েছে, চোখ দিয়ে অঝোর ধারায় বন্যার মতো পানি ঝরতে পড়ছে। ও আমার দিকে এক নজরে তাকিয়ে কাঁদছে। তারপর তার হাত দিয়ে তার চোখের পানি মুছে আমাকে বলল,